রড হেল্পার বলে যেটা আর কি, আমি সেই কাজটাও করছি। ওরে বাবা, এটা কেউ জানে না, এটা একটা লোকও জানে না। আমার রেভিনিউ যদি 3 বছরে ধরেন, মোট 3 বছরে আমার ইনকাম হচ্ছে 80 লাখ প্লাস। আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন। নাজমুল হোসেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি সিরাজগঞ্জ সাদাতপুর থেকে আসছি। সিরাজগঞ্জ থেকে এসেছেন। আপনার বয়স কত এখন? 33+। 33+। ওকে, কি গল্প আপনার একটু বলেন তো আমাদেরকে। আসলে গল্প না, এটা রিয়াল যে হিস্টোরি, লাইফ হিস্টোরি এটাই। করোনার আগে আমি স্যানিটারি পাইপ ফিটিংস এগুলোর আমার নিজস্ব বিজনেস ছিল। আচ্ছা। এবং ঢাকা বাড্ডাতে আমার একটা দোকানও ছিল। মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ফ্যামিলি নিয়ে চলতেছিলাম। করোনা চলে আসলো, সরকার থেকে ঘোষণা আসলো যে কোনো দোকানপাট কোনো কিছু আর খোলা থাকবে না, সব বন্ধ। এখন সেক্ষেত্রে আমার ভাড়া এভরিথিং আমাকে কিন্তু ঠিক মতো দিতে হচ্ছে। তো একটা চিন্তার ভিতর পড়ে গেলাম, এবং ওখানে বেশ কয়েক লক্ষ টাকা আমার রিজার্ভ ছিল, যেটা সঞ্চয় ছিল আর কি। তো যাই হোক, তখন এমন একটা সিচুয়েশন হলো, সবাই জানেন যে আসলে মানুষ বেঁচে থাকবে কিনা বা পৃথিবী থাকবে কিনা এটাই কেউ চিন্তা করতে পারে নাই ইনিশিয়াল স্টেজে। হ্যাঁ, ওই সময় এরকম মনে হচ্ছিল। তো চিন্তা করলাম যাক, কিছু টাকা আছে, এটা বাসার ভিতর থেকে অন্তত বেশ কিছুদিন তো অন্তত চলা যাবে। এর ভিতর দেখি আল্লাহ যদি করোনাটাকে করায় তো ঠিক হতে পারে। তো 3-4 মাস যাওয়ার পরে আমাদের অনেকগুলো টাকা অলরেডি শেষ হয়ে গেল, খরচ আরো বেড়ে গেল, কারণ বাসায় বসে বসে খাওয়া দাওয়া। আমার তখন এক ছেলে এক মেয়ে। এক পর্যায়ে এরকম চলতে চলতে আমাদের কাছে টাকা পয়সা যা ছিল সবই শেষ। এদিকে দোকানদার বলতেছে যে তার ভাড়া ঠিক মতো দিতে হচ্ছে। এখন চিন্তা করলাম তাহলে তার এই দোকানও রাখা যাবে না, ছেড়ে দিলাম ওনাকে দোকান। উনি আমাকে একদম A to Z সব ভাড়া আমার থেকে রেখে দিল, কোনো কনসিডার করলো না। বললাম যে দেখেন ভাই, আপনিও বুঝতে পারছেন যে দোকানটা বন্ধ, এখান থেকে আমার কোনো ইনকাম সোর্স নেই, কোনো কিছু নেই। বলতেছে ভাই এটা আমার বিষয় না। তো উনি আমার থেকে পাই টু পাই দোকান ভাড়া রেখে দিল 5 মাসের। অনেক টাকার মালামাল ছিল, যেগুলো আমি পানির দামে বলা চলে আর কি বিক্রি করে দিতে বাধ্য হলাম, কারণ দোকান ছেড়ে দিয়েছি। এখন তো আমি পাইপ ফিটিং এগুলো তো কিছু রাখতে পারবো না। তখন ফ্যামিলির সাথে চিন্তা করলাম, আমার ওয়াইফের সাথে চিন্তা করলাম যে আমাদের আর ফ্ল্যাট বাসায় আর মনে হয় সম্ভবত থাকা হচ্ছে না, টাইলস বাসায় আর আমাদের থাকার মনে হয় ভাগ্যটা নেই। সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা নিচতলা এক রুমের একটা বাসায় চলে গেলাম, যেখানে অনেকগুলো লোক টয়লেট শেয়ার করে, বাথরুম শেয়ার করে, মানে যেটার সাথে আমরা আসলে ইউজ টু কখনোই ছিলাম না। তো এরকম একটা অবস্থায় চলে গেলাম। এছাড়া ফ্যামিলি প্রেশার তো আসতেইছে, ছেলে মেয়েকে ঠিক মতো পুষ্টিকর খাবার দাবার দিতে পারতেছে না। ফলমূল তো ওই সময় বিলাসিতা। কি করব আসলে, আর কিভাবে চলবো, ইনকাম সোর্সটা তাহলে এখন কেমনে কি করব, মানে কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। এত বেশি ডিপ্রেশনে চলে গেলাম, যেটা মানে খুবই খারাপ লাগতেছিল। আমার ওয়াইফও খুবই টেনশন করতেছিল এই ব্যাপারগুলো, যে কি হবে তাহলে এখন। বলতেছে একটা চাকরি বাকরি খোঁজো, তুমি তো আগে চাকরি করতা, একটা চাকরি খোঁজো। তো ওকে বোঝালাম যে দেখো, আসলে চাকরি করে আমাদের যে এখন ইনকাম সোর্স বা আমাদের যে চলাচলের যে অবস্থা তৈরি হয়েছে, আসলে চাকরি করে যে টাকা পাবো এটাতে কোনোভাবেই হবে না। তো এরকম ডিপ্রেশন করতে করতে হঠাৎ করে আর কি ফোন টিপতে আপনারই একটা ভিডিও, নেভি ওই একটা ছিল নেভি ম্যাম নামের, আপনার যে শিখনের একটা ভিডিও আমার চোখের সামনে আসলো, যে ফ্রিল্যান্সিং করেও ইনকাম করা যায়। আচ্ছা। এরকম একটা মানে এমন একটা মুহূর্ত আসলে মনে হলো যে আমি একদম মানে মনে হয় একটা নতুন একটা জীবন ফিরে পেলাম, এরকম একটা আমার কাছে মনে হয়। এর আগে জানতেন না বিষয়গুলো? আমি একদম টোটালি মানে অনলাইন থেকে ইনকাম করা যায় বা ফ্রিল্যান্সিং কি জিনিস এগুলো আমি কোনো কিছুই আমি জানতাম না, কারণ আমার পুরো লাইফ ইয়াটাই ছিল ডিফারেন্ট। ব্যবসা বাণিজ্য করতাম এগুলো জাস্ট এটা, আর এগুলো কখনো বিলিভও করতাম না যে অনলাইনে এগুলো তো সব বাংলাদেশে ম্যাক্সিমামই খারাপ বা বাটপার হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো এগুলোর দিকে নজর দিতাম না। তো ওইটা যখন দেখার পরে আপনি দেখলাম যে কিবরিয়া ভাইয়ের যদি কোনো ভিডিও আসে এটা 100% অথেন্টিক, এখানে তো কোনো মানে ভুয়া হওয়ার কোনো চান্স নেই। তো আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম। দেখার পরে ওখান থেকে ওনাদের যে কয়েকজন যে ছিলেন তাদের হিস্টোরিগুলো আমি দেখে মানে নিজেকে খুবই ওখান থেকে অনুপ্রাণিত করলাম, যে মনে হয় এটা আমার দিস ইজ দ্য চান্স। মানে কোথাও কোনো দিক, চারিদিকে যখন অন্ধকার, মনে হলো যে এটাই আমার এখন সময়, যে কিছু একটা আমাকে করতে হবে, করা লাগবে, যেভাবে হোক আমাকে শিখতে হবে। এবং ওরা যদি পারে আমি পারবো না, কেন পারবো না? আমাকে পারতে হবে। আমার ছেলে মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, আমার ফ্যামিলি আছে। আপনার লেখাপড়া কতদূর ছিল? আমি থেকে আমাদের সাদাতপুর ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করি, ডিগ্রি পাস করেছিলেন। ওকে, তারপর তো এরপরে এরকম একটা অবস্থা হয়ে গেল। তখন আমি শিখনের সাথে যোগাযোগ করে আমি অ্যাডমিশনটা তৎক্ষণাৎ নিয়ে নিলাম। কোন ক্যাটাগরি? ডিজিটাল মার্কেটিং এর উপর। ডিজিটাল মার্কেটিং। সবার একটু আমি মানে অভিজ্ঞতা নেই, ভাবছি যে ফেসবুক বা ইনস্টাগ্রাম এই রিলেটেড কাজকর্ম ম্যাক্সিমাম থাকে, তো ফেসবুক তো টিপাটিপি করি, তাহলে সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা মেবি আমার জন্য এটা হেল্পফুল হবে। হ্যাঁ, তো এটা নিলাম। কিছু বোঝা নাই কিন্তু যে আসলে ফ্রিল্যান্সিং কি কিছু না, ওইটা দেখেই আমি কোর্সটা নিয়ে নিলাম। নেওয়ার পরে যথামতো ওনাদের ক্লাসগুলো করতাম, এবং ক্লাস আসার আগ মুহূর্ত খুবই এক্সাইটেড থাকতাম যে হ্যাঁ
ক্লাস করব মানে কি আমি শিখতেছি, আমি জানতেছি অনলাইনে? হ্যাঁ, অধীর আগ্রহে থাকতাম মানে কোর্স কখন ক্লাসটা শুরু হবে, 8:30টায় আমাদের ক্লাস শুরু হতো এরকম। তো এইভাবে ক্লাস সপ্তাহে করতাম। কদিন থাকতো ক্লাস? আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস ছিল। কটা পর্যন্ত? এটা আপনার 9:30 থেকে সরি 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘন্টা করে। এটা 1 ঘন্টার বেশিও হইতো, 1.5 ঘন্টাও হইতো। ওখানে আমাদের যে মেন্টর ছিলেন, আসলে নামটা বলতে চাচ্ছি না, বাট ওনাকে ম্যাক্সিমামের একটাই প্রশ্ন ছিল যে আমরা কি এই 3 মাসের কোর্সটা করেই কি ইনকাম করতে পারবো? তখন আসলে ওই আমাদের যে বস ছিলেন উনি বলল যে হ্যাঁ, এটাও পসিবল, বাট সেরকম করে যদি শিখতে পারেন তাহলে পসিবল, তবে 6 মাসটা হইলে পরে কনফার্ম পসিবিলিটিটা বাড়ে, এরকম বললো। কিন্তু আমরা তখনও জানি না যে আদৌ ইনকাম করতে পারবো কিনা, কিন্তু প্রচুর পরিমাণে আশা বুক বেঁধে আছে যে হ্যাঁ পারবো। সবার কি অবস্থা জানি না, কিন্তু আমাকে তো দেখতেই পাচ্ছেন যে বুঝতেই পাচ্ছেন যে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমাকে এখান থেকে কিছু করতে হবে। এরপরে আমি শিক্ষণের আরও যে অন্যান্য মেন্টর আছে বা সাপোর্ট টিম যারা আছে তারা সহযোগিতা করতে লাগলো। আমি যখন যেটা প্রবলেম পড়ছি তারা আমাকে হেল্প করলো। হেল্প করার পরে তারপরে আমি মানে কোনোভাবে আমি কোর্সটা আমার শেষ হয়ে গেল। কোর্স শেষ হয়ে যাওয়ার পরে দেখলাম যে না, আসলে বিষয়টা এরকম না যে কোর্স শেষ হলেই ইনকাম, এটা আসলে একেবারেই বিষয়টা এরকম না। কারণ এখানে যে যত দ্রুত স্কিলটা ডেভেলপ করতে পারে তত দ্রুত ইনকামটা আসে। এবং তখনকার বুঝতে পারলাম যে হ্যাঁ, ফ্রিল্যান্সিংটা কি, মানে ফ্রিল্যান্সিং মানে যে এই যে লাখ লাখ টাকা ইনকাম বা এরকম, হ্যাঁ এটা হয়, বাট ওটা এরকম না, স্কিল ডেভেলপ করে দেন তারপরে এটা হয়। তো তখন আমি কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আমি আর কাজ পাচ্ছিলাম না। আমি সারা রাত জেগে জেগে আমি আমার যে ফাইবারে মার্কেট প্লেস আছে ওখানে আমি ট্রাই করতে থাকি বা বিকটে, কিন্তু নতুনদের জন্য যে কতটা কঠিন, আমি মানে রাত জাগতে রাখতে এক পর্যায়ে প্রায় সিক হয়ে গেলাম। এদিক থেকে আমার ফ্যামিলির থেকেও প্রেশার আসলো যে আসলে কিছু হবে না, শুধু শুধু এভাবে রাত জেগে বা এরকম বসে থেকে থেকে কোনো লাভ হবে না, কিছু হবে তখন না। মনে মনে কিবরিয়া ভাইকে বলতেছিলেন, কিবরিয়া ভাই মানে আমি চিন্তা করছি না, কিন্তু আমি তো দেখছি যে আমার আশেপাশের লোকজন তারা মানে আমি তখন একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি যে হ্যাঁ তারা পাচ্ছে, মানে এখন আর কোনো দেখা মানে শোনার ভিতরে নাই, একদম আমি দেখতে পাচ্ছি যে আমারই হয়তো পরিচিত এক ভাই আছে, সে পাচ্ছে করতেছে। তখন আমার ভিতরে যে আমি ওই সময়টা আমার কখন আসবে, আরো বেশি বেশি ফ্রাস্ট্রেশন, মানে আমি আরো সারা রাত একটা না, আমি এমন আছে যে সারা রাত জেগে 8টা না সকাল 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, আমি চলতেছে আমার বুঝি না বুঝি, কিন্তু আমি ট্রাই করে যাচ্ছি এরকম। তো করতে করতে ইতিমধ্যে তো ফ্যামিলিকে তো ঠিকই, আমার ঢাকার বাড়িতে যেহেতু আছি ফ্যামিলিকে আমার ভরণ পোষণ এটা তো দিতেই হবে। আমার ওয়াইফ যথেষ্ট সাপোর্ট করছে, কিন্তু বোঝেনি তো দিন শেষে মেয়ে মানুষ যত একটু ভয়ভীতি থাকে যে আমার সিকিউরিটি আমাদের কি হবে, আসলে এইভাবে যদি শেষ পর্যন্ত সাকসেস হতে না পারে তাহলে কি হবে। মাঝে মধ্যে একটু পিছু টান দিত যে আসলে এটা বাদ দিয়ে মনে হয় যে তুমি জব নিলেই ভালো হবে। তো আমি বলছিলাম যে আসলে ওই জবে 15-20-25 হাজার টাকায় আমাদের হবে না, আমাদের যে এখন জীবন চলার ইয়াটা হয়েছে আমি দেখি অবশ্যই আমি এটা শেষ দেখে ছাড়বো, জাস্ট তুমি আমাকে একটু সহযোগিতা করো। কে কি বললো ওইটা ডাজ নট ম্যাটার, বাট তোমার সাপোর্টটা এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি দরকার, শুধু এটাই আমি ওকে বলছি। এবং ও আমাকে সেভাবে সাপোর্টটা দিছে। দেওয়ার পরে এরপরে আমি আমার শখের একটা পালসার গাড়ি ছিল, কোনো দিক দিয়ে পাইলাম না। তারপরে যখন আপনার স্বাভাবিক হয়ে গেল সব কিছু, তখন আমি কিছুদিন আমি আর কুলাতে না পেরে আমি মানে রাইড শেয়ারে আসলাম। এবং এইটা কেউই জানতো না, শুধু আমার ওয়াইফ জানতো যে আমি রাইড শেয়ার করতেছি। এবং আমি কি করতাম, বাইরে যখন আসতাম মাস্ক পরে পুরো ইয়া করে, হেলমেটটা আমি কখনো খুলতাম না, কারণ আমার এখানে ঢাকাতে বহু ফ্রেন্ড সার্কেল আছে যাদের সাথে চাকরি করছি বা বিভিন্ন ইয়াতে বড় বড় কর্পোরেট অফিসে আমি মালামাল সাপ্লাই দিছি, স্যানিটারি পাইপ ফিটিং, যেমন যে বিটিআই, নাবানা, এদের কাছেও আমি মানে মাল সাপ্লাই করছি। তো আমি এইভাবে আর কি অনেক দিন আমি রাইড শেয়ার করছি। এরপরে আমি চলে গেলাম সাভারে গিয়ে আমি কিন্তু লার্নিং পর্যায়ে আছি, আমি ছাড়তেছি না, যে যাই হোক আমি যেটাই করি, আমি কামলা বেচে খাইলেও আমি এইটা ছাড়বো না, আমি এটা শেষ দেখে ছাড়বো। এরপরে আমি চলে গেলাম সাভারে গিয়ে ওখানে তো আরও ইনকাম সোর্সটা কম, ঢাকাতে অনেক খরচ বেশি হয় দেখে সাভারে গেলাম, যা দেখি যে ওখানেও তো ইনকাম সোর্স নেই। এরপর ওখানে ডেলি মজুরি যেটা আছে যে 500 টাকা করে, যে রড হেল্পার বলে যেটা আর কি, আমি সেই কাজটাও করছি। ওরে বাবা, এটা কেউ জানে না, এটা একটা লোকও জানে না, এটা শুধুমাত্র আমার ওয়াইফ জানে। এবং এটা আমার কাছে ছবি আছে, আমি আসলে ছবিটা আমি দিতে চাই, দরকার নাই থাক, সমস্যা নাই, আপনি বলছেন এটাই বড় কথা। সকাল 8টা থেকে ওখানে শুরু হইতো, এটা দুপুরে আমাদের 1 ঘন্টা টাইম দিত এবং 5টা 5:30 পর্যন্ত চলতো, মাত্র দিত আমাদের 450-500 টাকা। এবং সেটা ছাদের উপরে যে রোদের যে তাপ বা যে রড আর যে পোশাক আশাক পরতাম, এবং সবসময় মৃত্যু ঝুঁকি তো ওখানে আছেই, মানে আমরা যেসব জায়গায় উঠতাম আমি তো কোনো দিনও ওগুলোর সাথে আমি অ্যাডজাস্টই ছিলাম না, নিচের দিকে তাকাইলে ভয় লাগে, কিন্তু আমাকে তো দিন শেষে কিছু না কিছু ইনকাম করতে হবে, অন্তত ফ্যামিলি চালানোর জন্য আমাকে কিছু করতে হবে।
আরও বিভিন্ন গবেষণা করলাম, রিসার্চ করলাম, যারা সিনিয়র আছে তাদের সাথে পরামর্শ নিলাম যে আমি কিভাবে সাকসেসটা হতে পারি। ম্যাক্সিমামই বলে না, মানে অথেন্টিক যে সিস্টেম যা ওইটা আছে ওইটা কেউই বলতে চায় না। তো এর ভিতরে কিছু ভালো মানুষ পেয়েছি যারা আমাকে ওই মুহূর্তে দেখছে যে অনেক ট্রাই করতেছে, হাল ছাড়তেছে না, তারা আমাকে ভালো ভালো পরামর্শগুলো দিয়ে আমাকে সাহায্য করছে এবং আমি তাদের অ্যাডভাইসগুলো আমি নিছি, নিয়ে আমি ওইগুলো অ্যাপ্লাই করছি। দেন আমি ইনশাআল্লাহ আমি এই 8-9 মাস বা 1 বছরের মধ্যে হবে, আমি এরপর থেকে আমি এই এখন 1 বছর ধরে আর কি আমি এখন খুব ভালো অবস্থানে আছি। আচ্ছা। এখন আমি টোটালি বাইক বিক্রি করে দিয়েছি এই মুহূর্তে, আর কারণ বাইকের আমার কোনো কাজ নাই, আমার বাইরে বের হতে হচ্ছে না। আপনি কি ফুল টাইম এখন এখন freelancing? আমি ফুল টাইম শুধু আমার ধ্যান জ্ঞান শুধু এটাতেই, আচ্ছা, এবং আপনার এখান থেকেই আমি আমার ফ্যামিলিকে আমি এই ডিজিটাল চালাচ্ছি। মার্কেটিং এর উপরে জি, কাজ এখন করেন। আলহামদুলিল্লাহ এইখানে এসে আমি এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমি এখন যথেষ্ট ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। again, আপনি এখন কত ড্র করেন অ্যাকচুয়ালি মানে অন এভারেজ? একটা অন এভারেজ প্রায় লাখের কাছাকাছি এখন, প্রায় লাখের আলহামদুলিল্লাহ। কাছাকাছি। ওকে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। তো আপনি কি বলবেন, মানে সম্ভাবনা আছে এই ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি যেটা আপনি আমি ধরে শুধু আছেন? এইটা সম্ভাবনা না, এটা একটা সাগর মহাসাগর। এখানে যে কি পরিমাণে যে স্কোপ আছে, মানুষ অনেকেই বলতেছে কি যে এত বেশি কম্পিটিশন, সেলারের চেয়ে বায়ারের সংখ্যা অনেক কম, কিন্তু নো, আমি যখনই দেখতে পাচ্ছি যে নতুন নতুন বায়ার প্রতিনিয়ত পাচ্ছি, যেভাবে সেলার বাড়তেছে ঠিক ওই রকমভাবে বায়ারও বাড়তেছে, এবং এখানে এত পরিমাণ স্কোপ, মানে পৃথিবী যত মডার্নে যাচ্ছে তত অনলাইন ভিত্তিক কার্যক্রমটাই চলে আসতেছে। এবং Exactly. এখন পর্যন্ত আমি 3টা একটা ইউএসএ সান আন্তোনিওর ক্লায়েন্টের কাজ করতেছি, টেক্সাস যেটা থাকে, আরেকটা হচ্ছে নিউ ইয়র্কের ক্লায়েন্টের মানে মান্থলি ভিত্তিক কাজ করতেছি, আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়া মেলবোর্নের মান্থলি ভিত্তিক ওনাদের আমি বিজনেসটা ম্যানেজমেন্ট করতেছি এখানে থেকে। এটা পসিবল। এছাড়া তো আমার ফাইবার এখানে তো অ্যাকাউন্ট আছে। তো অনেকেই বলতেছে যে আসলে এখানে ক্যারিয়ার না, কিন্তু আসলে যাদের জানার একটু গ্যাপ আছে বা স্কিলটা ওইরকম নাই, দেন তারা এরকম একটু হাই হতাশ করে। কিন্তু আমি মানে এখন ইনশাল্লাহ আমার হিউজ পরিমাণ কনফিডেন্স বিল্ড আপ করছি যে হ্যাঁ, এখান থেকে আসলে লেগে থাকলে তার মানে আমার ভিডিওটা আপনার কাজে লেগেছে। মানে আমি কি বলবো যে মানে আপনার কাছে যে কি কৃতজ্ঞ মানে এই ব্যাপারটা নেই। এখন শুধু আপনি আমাকে না, আমার মতো এরকম হাজারো শেষ হয়ে যাওয়া, নিঃস্ব হয়ে যাওয়া তরুণ বা লোকজনদেরকে আপনি তাদের ফ্যামিলি সহ আপনি মানে বাঁচাই নিয়েছেন। হয়তো আল্লাহ আপনার আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মাধ্যমে মাধ্যমে করিয়েছে। এটা করেছে। দেখেন, একটা কথা মনে রাখবেন, আমি সবসময় আপনাদের একটা কথা বলি, ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে এই যে উনি মাঝখানে একটা কথা বললো না আমাকে, যে কিবরিয়া ভাই যেহেতু বলেছে সুতরাং এটা ভালো কিছু হবে, এবং এটা চোখ বন্ধ করে বিশ্বাস করে ঝাঁপাই পড়া, এটা যেমনটা টাফ, মানে এটা ওই বিশ্বাসটার প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু এটা আমাদের কাজের জায়গাটাকে যে কি পরিমাণ সংকীর্ণ করে দেয়। এই যে আপনারা বিশ্বাসটা করেন, এই কারণে আমরা বেশি কাজ করতে পারি না, কারণ আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে অনেক বেশি যাচাই বাছাই করতে হয়। আমার এখানে যারা বিজ্ঞাপন করতে আসেন তাদের প্রত্যেককে আপনারা চাইলে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমি অনলাইনে একদম লাইভ বলছি, লাইভ তো না, ভিডিওর মাধ্যমে আমি রেখে দেবো এটা, যে কী পরিমাণ কাগজপত্র যাচাই করি আমরা। তারপরও দু একটা যে ভুল হয় না তা না, যত বেশি ভুল হয় আমরা সেখান থেকে শিখি। তো সেই জায়গাটা থেকে ইশিকনের সাথে আমাদের কাজ করা লম্বা সময় ধরে, এবং খুব মজার গল্প আছে ইশিকনের সাথে, যদি সময় হয় আমি কোনো একদিন শেয়ার করব। বাট এই যে উনি এসে সফলতার গল্পটা বলে গেলেন, কোনো একটা ভিডিও দেখে উনি শিখেছিলেন এবং এটা ওনার নিজের জীবনে কাজে লেগেছে, এরকম গল্প হর হামেশাই তৈরি হচ্ছে। আমরা আরও বেশ কিছু উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসতে চাই। চলে যাচ্ছি পরের গল্পে। আপনার নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন, বয়স কত আপনার? 27+। 27+। ওকে, জন্ম জেলা কোথায়, বাড়ি কোথায়? শরীয়তপুর। শরীয়তপুর। আপনি শরীয়তপুর থেকে আসছেন আমাদের এখানে? জি জি। বাড়িতে বসে কাজ করেন জি, বাড়িতে বসে। নাকি ঢাকাতে থাকেন? না, বাড়িতে বসে। বাড়িতে বসে, শরীয়তপুর। বলেন কি হয়েছে, গল্পটা শুনি একটু। তো আমি ফ্যামিলির হচ্ছে সবার ছোট ছেলে, 4 ভাই বোন। হুম। তো বড় ভাইটা ফ্যামিলি থেকে একটু ডিসকানেক্ট হয়ে যায় যে কোনো পারিবারিক কারণে। জি। তো এটার জন্য ফ্যামিলির দায় দায়িত্বটা আমার উপরেই। আচ্ছা। তো সেই 2013 সাল বলা চলে। তো সেখান থেকে মাঝখানে আমি কিছু জব বলতে একটা রেস্টুরেন্টে জব করি ম্যানেজমেন্টিং দায়িত্বে। তো ওই সময়টাতে দেখা গেল আমি মুভি দেখা বা নাটক সিনেমা এগুলোর চাইতে ফ্রিল্যান্সিং রিলেটেড যেই ভিডিওগুলো আছে ওগুলাতে একটু বেশি আগ্রহ ছিল আমার। ওকে। এবং এখানের আপনার একটা প্রোগ্রাম দেখা থেকে আমার হচ্ছে অনুপ্রেরণাটা আরো বেড়ে গেল। কি দেখছেন আপনি এখানে? আপনার একটা ভিডিও দেখেছিলাম সেই করোনার আগে, আচ্ছা, করোনার শুরুর দিকে সম্ভবত। ওকে। ওই ভিডিওটা দেখে আমি তার আগে থেকে ফ্রিল্যান্সিং বুঝতাম, মানে কিছুটা জানতাম। তো আপনার ভিডিওটা দেখার পরে ইচ্ছা হইলো যে না, এরকম কিছু করা যেতে পারে, যেহেতু আমার ইচ্ছাটা বাসায় বসে যেন আমি ইবাদতটা একটু কমপ্লিটলি করতে পারি পরিপূর্ণভাবে। ওই অ্যাঙ্গেল থেকে দেখা গেল যে আমার এরকম একটা ইচ্ছা ছিল। তো রেস্টুরেন্ট লাইফ থেকে আমি এই ভিডিওগুলো দেখতাম বা যতটুকু সম্ভব মোবাইল থেকে ট্রাই করতাম।
এর মধ্যে ফ্যামিলি থেকে বাইরের মানে ইউরোপে আমাদের শরীয়তপুরে সবচেয়ে বেশি হচ্ছে ইতালি প্রবাসী বলা চলে। হ্যাঁ তো ইতালির প্রতি একটা ইচ্ছে ছিল, আমাদের ফ্রেন্ড বলেন, ছোট ভাই বড় ভাই ম্যাক্সিমামই হচ্ছে ইতালি প্রবাসী। হ্যাঁ তো সেখান থেকে আমার একটা ইচ্ছা ছিল যে ইউরোপ যাব। ডেট পড়লো ফ্লাইয়ের, তার 2-3 দিন আগে হচ্ছে আমাদের বাংলাদেশে কোভিডের যে লকডাউন প্রথম, ওই লকডাউনটা শুরু হয়ে গেল। তো তখন আমি লকডাউন সম্পর্কে কিছুই বুঝি না, লকডাউনটা আসলে কি। তো তখন হচ্ছে আমার ফ্লাই হওয়ার কথা ছিল। যাই হোক, তো আমি ঢাকা বিভিন্ন এম্বাসিতে দৌড়াদৌড়ি করার পরে আমার এজেন্সি ওরা লাস্টে বলতেছে যে কতদিন লাগে আসলে বলা চলে না, যেহেতু আমি সবার ছোট, আমার বড় 2টা বোন আছে, ওদের সাথে একটু আলোচনা করলাম যে আপু এরকম এরকম, আমি তো কম্পিউটারটা শিখছি অনেক আগেই, তো আমি এখন এটার থেকে এরকম এরকম বুঝাইলাম যে ফ্রিল্যান্সিং বা ঘরে বসে এরকম ইনকাম করা যায়, কিন্তু আমার জন্য প্রবলেম হচ্ছে একটাই মেন সমস্যা, ইংলিশে একটু দুর্বল, একটু না বলা চলে ভালোই দুর্বল ছিলাম। তো এটা আমার ভয় ছিল প্রথম দিক থেকেই। তো আমার বোন এইটাই প্রশ্ন করলো, তুই এই জিনিসটা কি করবি? তখন আমি বললাম যে আমি এরকম কিছু করতে চাই এখান থেকে, মানুষের যদি 10 ঘন্টা লাগে আমি না হয় সেখানে 20 ঘন্টা সময় দেবো, কিন্তু যেহেতু আমার ইংলিশটা একটু দুর্বল, আমি মনে হয় 20 ঘন্টা পরিশ্রম করব, কিন্তু আমাকে এখান থেকে কিছু একটা করতে হবে। আপনি কি আমার ভিডিও এর আগে থেকে দেখতেন নাকি ওটাই প্রথম দেখেছেন? ওটার আগেও কিছু ভিডিও দেখেছি। দেখেছেন, জি। ওকে। তো আপনার এটা দেখে মনের মধ্যে বিশ্বাস হয়েছিল যে এখান থেকে কিছু করা সম্ভব? জি জি, ইশিখনের ছিল ভিডিওটা? ইশিখানের ছিল, রাইট। আচ্ছা সর্বপ্রথম ভিডিও ছিল ইশিখানের, আচ্ছা, ওই যে প্রথম video। নেভি আপুর যে ভিডিওটা ছিল, অনেক ভিউজ হয়েছে, অনেক ভিউজ প্লাস অনেক আগের। 1 কোটির বেশি মানুষ দেখেছে এই ভিডিও। জি জি, ওই ভিডিও দেখে। তো তারপর কি সেখান হলো? থেকে হচ্ছে আমার যেই ইউরোপের যে পেপারস গুলো ওগুলো স্টপ হয়ে যায়। তো এখান থেকে দেখা গেল আমি ওই ঢাকা থেকে আমি পিসি বিল্ড করে এলিফ্যান্ট রোড থেকে একবার আমি বাসায় চলে গেলাম। ইউরোপের মানে সমস্ত চিন্তা ভাবনা ভূত মাথা থেকে ঝেড়ে দিয়ে এখন আমি পিসি বিল্ড করে একবার বাসায় গেলাম। পিসি বিল্ড করার পরে কিছুদিন পরে ইশিখনের প্রথম যে কোর্সটা শুরু হয়, ওই কোর্সটা তো আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম আগেই। কিসের উপর নিলেন? এটা ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, জি। আচ্ছা হ্যাঁ। তো ডিজিটাল মার্কেটিং এর বেসিক ম্যাক্সিমাম কাজগুলো আমি বুঝতাম, যেহেতু আমি ভিডিওগুলো একটু আগে থেকে দেখতাম আর আমার আগ্রহ ছিল এটার উপরে। জি। তো ওইখান থেকে দেখা গেল যে আমার 4 নাম্বার ক্লাস চলাকালীন প্রথম অর্ডারটা পাই আমি ফাইবারে। হ্যাঁ, $5 একটা অর্ডার ছিল এটা। 4 নাম্বার ক্লাস চলাকালীন অর্ডার পেয়ে গেছেন আপনি? জি, আমাদের ব্যাচের টোটাল স্টুডেন্ট ছিল 272 জন মেবি, তার মধ্যে সর্বপ্রথম আমি কাজ পাই আমাদের বাহ। ব্যাচের মধ্যে। আপনার লাক, ডেফিনেটলি উনি লাকি। তারপর? তো প্রথম $5 একটা অর্ডার পাই, সেখান থেকে আমার মেন্টর এবং হচ্ছে আমার শিক্ষণের গ্রুপে পোস্ট করি, হ্যাঁ। সেখান থেকে অনেক সাড়া পাই, অনেকে কংগ্রাচুলেশন জানাইলো, আমার কনফিডেন্স লেভেলটা আলহামদুলিল্লাহ বেড়ে গেল। তো সেখান থেকে জার্নিটা আস্তে আস্তে শুরু আমার। হ্যাঁ। এরপরে দেখা গেল কোর্সটা শেষ করি, এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক অর্ডার কমপ্লিট করেছি। তো প্রথম দিকে ফাইবারের কম্পিটিশনগুলো একটু কম ছিল, এখন যেরকম অনেকটা কঠিন, প্রথম দিকে একটু কম ছিল। এবং আমার সবচেয়ে বড় প্রবলেম হয়েছে যে আমি অনেক জায়গায় বুঝতাম না, আমার ক্লায়েন্টের যেহেতু ইংলিশ কনভার্সনগুলো হ্যাঁ। আমি বুঝতাম না, যেহেতু এইটাই হচ্ছে আমার দুর্বলতার একটা মেইন পয়েন্ট। তো সেখান থেকে আমি বুঝতাম না, এবং আমি আস্তে আস্তে চেষ্টা করি যে আমি এটা কীভাবে কাটা উঠবো। ফাইনালি বড় বড় ক্লায়েন্ট, আমি ক্যালিফোর্নিয়ার গুগলের যেই হেড অফিসে জব করে ওনাদের কোম্পানিতে আমি কাজ করেছি, যেরকম একটা এমপ্লয়ি কাজ করে ওখানে তার কোম্পানিতে কাজ করি। তো এটা ছিল আমার লাইফের একটা বড় ক্লায়েন্ট বলা চলে। তো সেখান থেকে এরপরে আমার জার্নিটা শুরু হয়, তার সাথে কমিউনিকেশন প্রায় 5 মাস কাজ করা হয় আমার ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। এরপরে থেকেই দেখা গেল যে আমার গোলটা আস্তে আস্তে বড় হইতেছে। আমি প্রথম ভেবেছিলাম যে আমি ইউরোপে যাব না, যেহেতু আমার বাবা নাই, ফ্যামিলির দায়িত্বটা আমার উপর, আমার কোনো রকম 20-30 হাজার টাকা হলে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিটা চলবে। আমি ধরলাম 20, 21, 22 3 বছর, 3 বছর ধরে আপনি আয় করতেছেন। জি। কত টাকা আয় করেছেন এখন পর্যন্ত 3 বছরে ইন টোটাল? একজাক্ট এভাবে হিসাব করা হয় না, তবে আনুমানিক $55,000 প্লাস। $55,000 প্লাস হলে প্রায় 60 লক্ষ টাকার উপরে। জি। 60 লক্ষ টাকার উপরে আপনি 3 বছরে আয় করেছেন। এখন আপনার প্রতি মাসে গড় আয় কত? এখন যেহেতু আমি একজন এজেন্সি ওনার প্লাস হচ্ছে ফিজিক্যালি কিছু সার্ভিস প্রোভাইড করি, যেমন এসিওরগুলো, এখান থেকে দুইটা মিলিয়ে দেখা গেল আমার পার্সোনাল প্রোফাইল থেকে 1,50,000 থেকে 1.5 লক্ষ। আর এজেন্সি থেকে? এজেন্সি থেকে যেহেতু এজেন্সিটা এখনো নিউ, সেখান আপনি থেকে নতুন একটা এজেন্সি খুলেছেন? জি। আচ্ছা সেখানে আমার কিছু টিম মেম্বার নিয়োগ এরকম। আচ্ছা, তো সেখান থেকে? সেখান থেকে 1 লক্ষ প্লাস। 1 লক্ষ প্লাস, তার মানে 2.5 লক্ষ টাকা প্রতি মাসে অন এভারেজ আমরা বলতে পারি আপনার ইনকাম। 2 থেকে 2.5 লক্ষ টাকা। জি। বিদেশ যাওয়া ভালো ছিল না দেশে থেকে ভালো হয়েছে? না, এর মধ্যে ইউরোপের আমার একটা মহিলা ক্লায়েন্ট আমাকে ইউরোপের প্রপোজাল দিল, কাজ দেখে হ্যাপি।
সেখান থেকে আমাকে অফার করলো ও যে- ইউরোপের কাজ করছে দেশে বসে, প্রতি মাসে 2.5 লক্ষ টাকার কাছাকাছি ইনকাম, এবং যার 15 লক্ষ টাকা না 13 লক্ষ টাকা লাগতো হচ্ছে পর্তুগালে যেতে। এই হচ্ছে অবস্থা। একটা মাত্র ভিডিও, যার ভাগ্য কোথায় নিয়ে এসছে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, আমরা এরকম পড়তাম এক সময়। কি পরিমাণ পরিশ্রম করতে হয় এই টাকা ইনকাম করতে? 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করে বাট নিজের মতো করতে পারেন নিজের তো? মতো করতে পারতেছি। লেখাপড়া খুব বেশি দূর উনি যেতে পারেননি বা যাওয়া হয় নাই ওনার। আজকে প্রতি মাসে 2.5 লক্ষ টাকা ছাড়িয়েছে। সুতরাং মানুষ যদি লক্ষ্য অটুট রেখে পরিশ্রম করে, তাহলে আমার মনে হয় না যে আজকের এই দুনিয়ায় অর্থ ইনকাম করা খুব কঠিন কোনো কাজ। একটা বলে না যে অজুহাত দেখিয়ে কোনো লাভ হবে না, এক্সকিউজ দেখায়েন না। যত বেশি এক্সকিউজ দেখাবেন তত বেশি পিছিয়ে পড়বেন, কারণ আপনার মতোই আপনার চাইতেও অনেক লেস কোয়ালিফাইড ছেলেমেয়েরা শুধুমাত্র পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য কোথায় পরিবর্তন করে নিয়ে গেছে, আপনি একটু আশেপাশে তাকালেই টের পাবেন। সুতরাং অজুহাত দেওয়া বন্ধ করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও একজন এরকম, যিনি তার গল্পটা বলবেন। আপনার নামটা একটু বলেন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম, আসসালাম। আমি ফাহমিদা খাতুন। ফাহমিদা, বয়স কত ফাহমিদা? আমার 42। 42। জি। আপনি হাউস ওয়াইফ? বর্তমানে ফ্রিল্যান্সার, বাট বেসিক্যালি আমি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। জন্ম জেলা কোথায়, কোথা থেকে এসেছেন আমাদের এখানে? আমার জন্ম যশোর জেলায়, যশোর শহরে, এবং আমার ফাদার ছিলেন পুলিশ ইন্সপেক্টর ও বিউটিফুল। এবং আমার আম্মু ছিলেন স্কুল টিচার। আপনি কাজ করেন কোথায়, যশোরে বসেই? না, আমি ঢাকায় থাকেন? ঢাকাতেই থাকি। ঢাকাতেই থাকেন আমার এখন? শ্বশুর বাড়ি ঢাকায়। শ্বশুরবাড়ি ঢাকাতে। জি, তো ফাহমিদা, গল্পটা কি একটু বলেন তো আমাকে। গল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি ডিপ্রেশনে থাকি প্রচন্ড পরিমাণের। কেন? অনেক টেনশনে থাকি, ডিপ্রেশনে পড়ে যায়, যার কারণে ওই ডিপ্রেশন কি আপনার ব্যক্তিগত কোনো কারণে, নাকি আপনি যেটা বলা যাবে না আমাদের এখানে এরকম কোনো? অবশ্যই বলা যাবে। কি হয়েছে ডিপ্রেশন? ডিপ্রেশনটা এটা যে আমার হাজব্যান্ড মানে আগে থেকে উনি অসুস্থ ছিলেন, আচ্ছা। যেহেতু আমাদের লাভ ম্যারেজ। ওকে। তা যখন আমার ছেলের বয়স আর কি আপনার 7 বছর বয়স, তখন হঠাৎ ওনার কিডনি ও, হয়ে যায়, 2টা কিডনি আর কি। উনি বেঁচে আছেন? ভালো আছেন? হ্যাঁ। ওকে। ওখান থেকে আর কি ডিপ্রেশনটা শুরু আর কি। ওকে। তারপর মনে করেন কি করতেন যে উনি, পেশায় কি ছিলেন? উনি বিজনেসম্যান। বিজনেসম্যান ছিলেন। ওকে, হ্যাঁ, তারপর? জি। তখন মনে করেন যে ওই সময় থেকে চিন্তা করতাম যে মারা গেলে কি করব, সংসারটা কিভাবে হাল ধরবো? হ্যাঁ, মানে কিছু তো করলে আর কি টেনশন ফ্রি হওয়া মানে যাবে আর কি। যেটা হয় আর কি, সাপোর্ট দেওয়ার মতো তো কেউ থাকবে না যে কোনো সময় যদি ওনার কিছু হয়ে যায়। হ্যাঁ, তখন মনে করেন আমি একটা কোর্স করি। আপনার কোর্সটা করলেন কিভাবে, মানে আপনি কোনো ভিডিও দেখেছেন নাকি নিজে থেকেই কোর্স না, করেছেন? এই কোর্সটাতে আপনার আসছি, এই কোর্স আসার আগে মনে করেন আমি নিজেই একটা কোর্স অসুস্থ হয়ে করেছেন? পড়ি না, তাহলে নিজে অসুস্থ হয়ে পড়ি, মানে আমি নিজেই ক্যান্সার আক্রান্ত হয়ে যাই। ও, বুঝছেন? কিন্তু হাজবেন্ড যখন অসুস্থ ছিল তখন যে আমার টেনশনটা শুরু হয় আর কি। তখন কি আমি ক্যান্সার আপনার? আমার ইউটেরাস ক্যান্সার হয়েছিল। ও, তারপর মনে করেন যে ট্রিটমেন্ট হয়েছে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ এখন ক্যান্সার নাই, বাট আমি প্রপার সুস্থ না আর কি। ওকে। যখন অনেক টেনশনে থাকে তখন আর কি ফ্যামিলির থেকে বলে যে কাজের মধ্যে ঢোকো, তা কি কাজ করতে পারি, কারণ হাজব্যান্ড তো কখনোই চান না যে আমি কাজ করি, উনি কখনোই চান না কোনো জব করি বা কাজ করি, কখনোই চান না। তো তখন চিন্তা করলাম যেহেতু রান্নাটা খুব ভালো পারি, একটা রেস্টুরেন্ট দেওয়া যায় কি না। তখন এই পর্যটন কর্পোরেশন থেকে আমি একটা কোর্স করি, আচ্ছা। পেস্ট্রি বেকারের উপর একটা কোর্স করি আর প্রফেশনাল শেফের উপর একটা কোর্স করি। ওকে। করে আপনার অনলাইন বিজনেস শুরু করে দিই। আচ্ছা। 1 মাস 2 মাস করার পরে হাজব্যান্ড ওটা অফ করে দিল যে কাজ করতে হবে না। ওইভাবে থাকতে থাকতে মনে করেন যে এত বেশি মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাই, বুঝছেন, যে মোবাইল আমার জীবন হয়ে যায়। হ্যাঁ। তা শুধু গেম খেলতাম মোবাইলে, মানে গেমের প্রতি আসক্ত, গেম খেলতাম। তা ওটা নিয়ে সংসারে তো দ্বন্দ্ব চলতো। হ্যাঁ, খুব স্বাভাবিক। তারপর মনে করেন 2021-এ যে হঠাৎ হাজব্যান্ডের ট্রিটমেন্ট করতে যে মানে ইন্ডিয়াতে করতে যে আমি একটা আমার চেক আপ করাই যে আমি তো সিক থাকি সবসময়, যে কেন আমি অসুস্থ থাকি। তখন ওই টেস্টে আপনার ধরা পড়লো যে আমার মেজর ক্যান্সার। ওহো। এটা তখন ওই সময়টা মনে হলো তো কি হয়তো বা বাঁচবো না। তখন মনে করেন যে মোবাইলও ফেলে দিয়েছি, সিম টিম যা ছিল সব ফেলে, মানে একা যে একটা ঘরবন্দি হয়ে যায়। তখন আমার ছেলে এসে আমাকে বলে কি আম্মু ক্যান্সার হয়েছে, কি হয়েছে, যে কদিন বেঁচে আছো লাইফটাকে এনজয় করো। হ্যাঁ।
তখন মনে করেন আবার ওই মোবাইল, হাজব্যান্ড একটা মোবাইল গিফট করলো, আবার সেই মোবাইলে গেম গেম গেম, আবার ঝগড়া সংসারে। ওকে, তখন ছেলে এসে আমাকে বললো কি, আম্মু তুমি না এক কাজ করো, অনেক আমার ফ্রেন্ডের মায়েরা তো জব করে, এই করে, তুমি তো করতে পারবো না, বাসায় বসে যদি তুমি কিছু করতে পারো তাহলে সেটা করো, আব্বু তো তোমাকে বিজনেসও করতে দিল না। হ্যাঁ, তখন আমি ওই যে মনে করেন যে ইউটিউব শুধু সবচেয়ে আপনার ভিডিওগুলো আমি দেখতাম আর অঝরে কাঁদতাম, ও, আপনার ওই যে হারানো হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওগুলো দেখতাম, বাংলাদেশের অসংখ্য মানুষকে আমি কাঁদিয়েছি, হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ। কাঁদতাম। ওই দেখতে দেখতে আপনার একটা ভিডিও আসলো সামনে, ছোট বাচ্চা ছেলে আপনার এই ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ কিছুদিন আগে ওকে নিয়ে কথা হচ্ছিল। ছেলেটা 12 বছর হ্যাঁ, বয়স ছিল হ্যাঁ, হ্যাঁ। ছেলেটার, ওর ভিডিওটা দেখে তখন খোঁজ করি যে ফ্রিল্যান্সিংটা কি, এই প্রথম আগ্রহ হলো। আগ্রহ হয়নি, মানে এটা কি জিনিসটা কি, আচ্ছা আচ্ছা, এর আগে জানতেনই না? এর আগে আমি জানতামই না। ওকে, তখন আর কি মনে করেন এই ভিডিও দেখতে থাকি, তারপর মনে হলো কি যে ঘরে বসে যদি এই কাজ করা যায় তাহলে তো আমি যে ডিপ্রেশনে থাকি আর মোবাইলের প্রতি আমার যে আসক্তি, এটা থেকে হয়তো বা বের হয়ে বের আসতে আসতে পারবো। পারবো। তারপরে আমার ছেলে অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড, হুম, ওর সাথে আমি আলোচনা করলাম, যাবো আচ্ছা এটা কি করা যায়। হুম, ও এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপনার বিবিএ করছে। হ্যাঁ, বিউটিফুল, হ্যাঁ। তখন ও বললো কি হ্যাঁ আম্মু এটা করা যায়। গুগলে সার্চ দিলাম নাম্বার 1 ইনস্টিটিউট কোনটা আছে যেখানে শেখা যাবে, তখন আমি ইস্যুখানে এটা পেলেন? এটা পেলাম নাম্বার 1। ওরে বাবা, এটা তো জানা ছিল না। যে ইস্যুখানটা পেলাম, তখন আমি ইস্যুখানে আর কি সরাসরি নাম্বার কালেক্ট করে ওদেরকে ফোন দিয়েছি। আচ্ছা আচ্ছা, ফোন দিয়েছি, তখন ওরা বললো যে অফলাইন অনলাইন দুটোই আছে, আর যেহেতু আমি ঢাকার স্থানীয়, হুম। আমি সরাসরি ওদের কোচিং এ চলে আসলাম, ভর্তি হয়ে গেলাম। ও, ওখানে গিয়ে প্র্যাকটিক্যালি করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপরে ছেলেকে বললাম যাবো, কোর্স করতে হলে একটা ল্যাপটপ লাগবে। ছেলে পরের দিনে আমাকে একটা ল্যাপটপ গিফট করলো। হুম। তখন মনে করেন যে কাজ শিখতে শিখতে যেহেতু আমার একটা অপারেশন হয়ে গেছে, কি শিখলেন আপনি? মানে আমি কিসের? ডিজিটাল মার্কেটিং এর কোর্স ডিজিটাল করেছি। মার্কেটিং, ওকে। হ্যাঁ। আর মনে করেন যেহেতু একটা ক্যান্সার নিয়ে 1 বছর সাফার করেছি, হ্যাঁ। আপনার অপারেশনের পরে থেরাপি নিয়ে তারপরে একটু সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পরে যখন এই কাজের ভিতরে ঢুকলাম, তখন দেখি আস্তে আস্তে আমার একটু রিল্যাক্স লাগে, রিল্যাক্স লাগে। মানে আমি যে গেমের প্রতি যে আসক্তি, ওই গেম থেকে আস্তে আস্তে আমি বের হয়ে আসলেন। বের হয়ে আসতেছি এই কাজ শিখি। সবচেয়ে মজার কথা কি যে প্রথম দিকে যে ক্লাস যে আমরা করতাম, মাথার এই পাশ দিয়ে ঢুকতে এই পাশ দিয়ে বের হয়ে যেত, যেহেতু মেমোরি লস হয়ে গেছে আমার, হুম হুম, ও হ্যাঁ, রাইট। মেমোরি লস হয়ে গেছে, কিছুই বুঝতাম না। কিন্তু টিচাররা যে এত সুন্দর করে টিচাররা যে ক্লাস বুঝাইতো। করেছেন, এবং আমাকে নিয়ে স্টুডেন্টরা কিছু কিছু হাসাহাসি করতো যে আপু কিছু পারে না, এই হাসাহাসি করতো। তা আমি বলতাম যে তোমরা তো ছোট বাচ্চা, আর আমার তো একটা বয়স হয়ে গেছে, যেহেতু আর আমি একটা অসুস্থ মানুষ। একদিন ক্লাসের টিচার বলল কি যে আপনারা কাজ শুরু করে দেন, যদি করেন ভয় ভেঙে যাবে। হুম, তো ফার্স্ট 2-3টা কাজ আমি কোনো পেমেন্ট নিই নাই, লোকাল মার্কেটে হুম, ডেলিভারি দিয়েছি ওকে, কাজ করে। সোশ্যাল মিডিয়ার কাজ, আপনার ক্যাম্পেইন অ্যাডসেটের কাজটা, ওকে। ফার্স্ট কাজগুলো এগুলো কোনো পেমেন্ট নিই নাই, ডেলিভারি দিয়েছি। আলহামদুলিল্লাহ ওনারা যখন ফিডব্যাক দিয়েছে যে আমার কাজগুলো খুব সুন্দর, তখন থেকে আলহামদুলিল্লাহ আমি কাজ পেয়েছি। ওকে, এবং বিউটিফুল। ক্লাস চলাকালীনই, ও, জাস্ট। মানে আমি স্টুডেন্ট তখন 1 মাসের আর কি কোর্স কমপ্লিট করেছি। 1 মাস আপনার পর থেকেই। এখন ইনকাম কত হচ্ছে? এখন ইনকাম আলহামদুলিল্লাহ আমি 2 মাসের মধ্যে 20,000 টাকা ইনকাম করেছি। এখনো আপনি টুকটাক করা শুরু করছেন, একদম হ্যাঁ। ইনিশিয়াল স্টেজে আছেন। হ্যাঁ, হ্যাঁ। এখানে ওনার সাকসেসের জায়গাটা, মূল জায়গাটা হচ্ছে, দেখেন, ওনার একটা ডিপ্রেশনে থাকা একটা মানুষ, ফ্রাস্ট্রেশনে থাকা একটা মানুষ, যেখানে ওনার হাজবেন্ডকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন, সেখানে ওনার ইউটেরাসে ক্যান্সার ধরা পড়লো, সেটা থেকে ওভারকাম করে ফিরে আসা একজন মানুষ, মোবাইলে গেমে আসক্তি একজন মানুষ, সে সুইচ করে ফ্রিল্যান্সিংয়ে চলে গেছে। এটাই সবচেয়ে বড় সাকসেস। আজকে টাকার জায়গা থেকে দেখার সুযোগ হয়তোবা আছে, কেবল শুরু করেছে উনি মাত্র 1-2 মাস হয়েছে মাত্র। হ্যাঁ, এখানে টাকা কি প্রতিটা মানুষকে আমাদের আসলে উচিত কি যে সে ফ্রিল্যান্সিং করুক বা অন্য কাজ করুক, যে কাজই সে করুক। বিশেষ করে আমি মহিলাদের কথা বলবো, যারা হাউস ওয়াইফ। আমি আমার হাজবেন্ডের একটা কথা বলতে চাই, আমার হাজবেন্ড, তুমি মাফ করে দিও আমাকে, বলতে চাই যে সে কখনোই চাইতো না যে আমি জব করি,
যার কারণে সে আমার সমস্ত সার্টিফিকেট সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। ওহো, তো ওই দিন আমি জিদ করেছিলাম মনে মনে যে যদি আমার যোগ্যতা থাকে আমি একদিন কিছু না কিছু করে তোমাকে দেখাবো। সেটা শুরু হয়ে গেছে। সেটাই আমি শুরু করতে যখন গিয়েছিলাম অনলাইন বিজনেস, তখনই আমি ক্যান্সার আক্রান্ত হয়ে যাই। ওকে, পরবর্তীতে আপনি ফ্রিল্যান্সিং এ চলে আসলেন। পরবর্তীতে আমি এই যে ফ্রিল্যান্সিং এ চলে আসলাম। আপনার হাজবেন্ড সুস্থ আছেন এখন? ওনার কিডনি সমস্যা গেছে? না না না, ডায়ালিসিসের মতো থাকতে না, হচ্ছে? এখনো না ডায়ালিসিসে যায় নাই, কিন্তু এখন একটু শারীরিক কন্ডিশনটা একটু খারাপ। সুস্থ। আর পোড়ানোর মতো বাসায় কিছু তো নাই, সার্টিফিকেট তো পুড়িয়ে ফেলেছে, আর কি পোড়াবে? হ্যাঁ, টেনশনের কিছু নাই। সার্টিফিকেট তো সবই পুড়িয়ে ফেলেছে। এখন কাজে কোনো সমস্যা করে না তো? এখন আপনার ফ্রিল্যান্সিং সাপোর্ট করে সে? না, সে ফ্রিল্যান্সিং সাপোর্ট করে না। করে না? কেন সাপোর্ট করে না, না? সে সাপোর্ট করে না। সে একটা কথাই বলে কি যে ওয়াইফ যদি কাজ করে তাহলে আমি ঘরে বসে থাকি। না, বিষয়টা এরকম না। কাজ করতে পারে, যদি সে কাজের মধ্যে ট্রান্সপারেন্সি থাকে, স্বচ্ছতা থাকে, সে কাজ করতে মনে পারে। করেন যে এখনো সে করে না, তুমি মাফ করে দিও প্রিয় হাজবেন্ড। তা মনে করেন যে আলহামদুলিল্লাহ আমি নিজেকে প্রাউড ফিল করছি যে আমার, যেহেতু আমরা 3 বোন, আমাদের ভাই নাই, আমার বাবাও নাই, আমার মাকে যে আমি সাপোর্ট দিচ্ছি, ওনার A to Z ভরণ পোষণ আমি দিচ্ছি, হাজবেন্ডের কাছ থেকে 1 টাকাও নিচ্ছি না, এটা আমি প্রাউড ফিল করি। বিউটিফুল, যে বিউটিফুল। এই যে একটু এখন মনে করেন যে টেনশন এখন ওই পাশ দিয়ে চলে গেছে। বাহ, চমৎকার। এখন টেনশন নাই, টেনশন এখন অনেক শান্তিতে আছি। ওকে, চমৎকার। তার মানে আমি কিছু না কিছু হলো আপনাদের উপকার করতে পেরেছি ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, মনে করেন যে মানুষ অসুখ থাকুক, বিসুখ থাকুক, যাই থাকুক, কাজের মধ্যে থাকলে তার ডিপ্রেশন থাকে না। আজকের এই দুনিয়াটা হচ্ছে কাজের দুনিয়া। বিশ্বাস করেন, আপনি যেই ফর্মই করেন না কেন, ফ্রিল্যান্সিং এখন ঘরে বসে মানে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আয় করতে পারবেন, সেটা যেখান থেকে আপনি শেখেন না কেন। এই শিখন এখানে একটা বেঞ্চমার্ক তৈরি করেছে এবং এই শিখনের সাথে আমি লম্বা সময় ধরে আছি। এই শিখন আমার নিজেরই ভালোবাসার প্রতিষ্ঠানের মতো। এই শিখন যদি কোনো ভুল করে, সেখানে আমি সরাসরি ইব্রাহিম ভাইকে, যেহেতু উনি প্রতিষ্ঠানের ওনার, আমি ওনাকে ধরতে পারি এবং উনি খুব সহজ সরল টাইপের একটা মানুষ। তো সেই জায়গাটি থেকে এই 3 জনকে ছাড়াও ওনাদের অসংখ্য সাকসেসফুল স্টোরি আছে, কিন্তু এই 3 জনকে এখানে নিয়ে আসার পেছনের অন্যতম কারণ হচ্ছে এরা কোনো না কোনোভাবে আমার ভিডিও দেখে কোর্স করে এরা ফসল পেয়েছে। আমি সবসময় এই ধরনের কাজ করতে পছন্দ করি। এটা ডেফিনেটলি প্রমোশনাল ভিডিও, কিন্তু এটা একটা এক্সাম্পল সেট করার মতো ভিডিও। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, আমরা তার কাছ থেকে শুনবো। নাম কি আপনার? আমার নাম তাসদুল ইসলাম তারেক। তারেক ভাই, আপনার গল্পটা একটু আমাদেরকে বলেন। আমার গল্প হচ্ছে, আমি 2019 থেকে শুরু করি। 2019 জুন জুলাই আমি ভার্সিটি অ্যাডমিশন নিই, ইস্টার্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিই, বিএসসি ট্রিপলি। ক্লাস ছিল সেপ্টেম্বর থেকে। আমি অ্যাডমিশন নিয়ে বাড়িতে ব্যাক করি, হাতিয়া ব্যাক করি। আমার বাড়ি নোয়াখালী হাতিয়া। আচ্ছা, হাতিয়া ব্যাক করার পরে এই কিছুদিন ফেসবুক স্ক্রলিং করার সময় আমি একটা বিজ্ঞপ্তি পাই শিখনের, যেখানে ওরা বলছিল ইথিক্যাল হ্যাকিং কোর্স 18,000 টাকার কোর্স 1800 টাকা করাচ্ছে। আচ্ছা, এথিক্যাল হ্যাকিং। হ্যাঁ, ইথিক্যাল হ্যাকিং 18,000 টাকার কোর্স 1800 টাকা করাচ্ছে। তো আমি বাসায় ম্যানেজ করছি এভাবে যে এই কোর্সটা আমার ভার্সিটির জন্য প্রয়োজন, এটা ভার্সিটির জন্য কম্পালসারি, দ্যাটস আমার কোর্সটা করতে হবে। তো বাড়িতে এটা বলে ম্যানেজ করার পর বাড়ি থেকে ম্যানেজ করে আমি কোর্স পারচেস করি। আচ্ছা, কোর্স পারচেস করার পরে আমার যে সমস্যাটা শুরু হলো সেটা হচ্ছে আমার এলাকায় ইলেকট্রিসিটি নাই। আমার এলাকায় ইলেকট্রিসিটি না, আমি চলতে হচ্ছে বাজারে জেনারেটর ছিল, আর সন্ধ্যা থেকে রাত 12 পর্যন্ত জেনারেটর চলে। আচ্ছা, আর আমাদের বাড়িতে সৌরবিদ্যুৎ। জি। তো আমার ক্লাস ছিল রাত 10টা থেকে। তো আমি সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত একটা দোকানে বসার ব্যবস্থা করছি। আপনার 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস করতাম, বা 9টা 10টা থেকে 11টা, যে 1-2 ঘন্টা ক্লাস ওটা করতাম, করে বাসা চলে যেতাম ল্যাপটপ নিয়ে। ল্যাপটপ আমাকে 2 ঘন্টা সার্ভিস দিত দিনের বেলা, 2 ঘন্টা প্র্যাকটিস করতাম। দেন তারপর দিন ইভিনিংয়ে আবার পাওয়ার কানেক্ট করে আমি আবার কাজ প্র্যাকটিস করতাম এবং 10টা থেকে ক্লাস করতাম। আচ্ছা, এটা ছিল, এভাবে চলতেছিল। আফটার 2 মান্থ আমি ঢাকায় ফিরে আসি। ঢাকায় আসার পরে আমার জন্য যে সুবিধাটা হচ্ছে যে আনলিমিটেড ইন্টারনেট উইথ ইলেকট্রিসিটি, যে কারণে আমি হচ্ছে আপনার প্র্যাকটিস করতে পারতেছি পুরো দিন। আপনার বাবা কি করেন? আমার বাবা দুবাই থাকে, আর আপনার এই কয় ভাই মুহূর্তে বোন? বাড়িতে আছে। কয় ভাই বোন? আমরা হচ্ছি 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। আপনার কি এরকম ছিল যে ইনকামটা করাটা খুব প্রয়োজন ছিল ওই সময়টাতে? হ্যাঁ, ইনকাম করাটা খুবই প্রয়োজন ছিল। আমি আমার বাড়িতে বলছিলাম যে আমাকে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দেন, 1 বছর খরচ চালান। আমার আম্মুর সাথে কন্ট্যাক্ট ছিল, 1 বছর আপনারা চালান, বাই দিস টাইম আই উইল ম্যানেজ সামথিং। ওকে, ফাইন। তারপরে কি হলো? আপনি ঢাকায় ব্যাক করলেন? হ্যাঁ, ঢাকা ব্যাক করলাম। আমি কোর্সে তখন তো হিউজ সময় পাচ্ছি আমি, আমার ক্লাস সপ্তাহে 2 দিন। এই জন্য আমি একটা ভালো সুযোগ সুবিধা পাচ্ছিলাম, ক্লাস প্র্যাকটিস করতেছি, ভালো চলছিল। এবং ইশিখন থেকে যে আমার কোর্স, মোহাম্মদ রোহেল ট্রেনার ছিল আমার, উনি ভালো সাপোর্ট দিচ্ছিল গ্রুপে, ওনাকে পার্সোনাল ইনবক্স করলো, খুব ভালো একটা সাপোর্ট পাচ্ছিলাম ওনার থেকে। এইভাবে আমার প্রায় 3 মাস পরে কোর্স শেষ হলো। কোর্স শেষ, এরপর আমার হচ্ছে ভার্সিটিও চলতো, আপনার আমি এদিকে প্র্যাকটিসও করতাম নিয়মিত, ভাইয়ের সাথে কথা ছিল আমার, নিয়মিত চলছিল।
দেন 2020-এর জানুয়ারি বা ফেব্রুয়ারির লাস্ট দিকে আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলি। আচ্ছা, ফাইবারে অ্যাকাউন্ট খোলার পরে তাও আমাকে রোহেল ভাই অ্যাকাউন্ট খুলে দেয়। রোহেল ভাই খুব হেল্পফুল গাই, ইভেন মির ভাই থেকেও শুনছিলেন আপনারা মেবি যে ওনাকে যে নক করলে হেল্প পাওয়া যাচ্ছিল। তো ভাই আসি আমার লাইভ অ্যাকাউন্ট খুলে দেয়। দেন 2020 ফেব্রুয়ারিতে লাস্টে যখন আমি অ্যাকাউন্ট খুলি ফাইবারে, অ্যাকাউন্ট খোলার পর হয়েছে কি যে বিট করলে কাজ পাচ্ছিলাম না, 5-6 দিন 7-8 দিন গেল, একটু ডিপ্রেসড, কাজ পাচ্ছি না, যেরকম আশা ছিল এরকম হচ্ছিল না। মার্চের 17 তারিখে লকডাউন দেয়, করোনার প্রকোপ। আমি আবার বাড়িতে ব্যাক করি, যে কারণে সমস্যাটা আবার শুরু। কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নেই, আমি অ্যাক্টিভ নেই। আর অ্যাক্টিভ নেই বলতে কোথায় অ্যাক্টিভিটি আমার নাই, আমার জাস্ট অনলাইনে ক্লাস করি মোবাইলে, এতটুকুই। অ্যাট দিস মোমেন্ট স্টিল আমার সাথে যোগাযোগ আছে মির ভাইয়ের এবং রোহেল ভাইয়ের, যোগাযোগ হয়। মির হচ্ছে আরেকজন এথিক্যাল হ্যাকার, আমাদের অনুষ্ঠানে এসেছিল আপনার। হ্যাঁ, আমরা একই বেসের ছিলাম, আমি আর মির। আমি জানি যে ওরা কোর্স করতে, ওরা ফ্রিল্যান্সিং করতেছে, কিন্তু আমি করতেছি না। আমার মেন সমস্যা হচ্ছে ইলেকট্রিসিটি নাই, সেকেন্ড সমস্যা হচ্ছে আমার কনফিডেন্স নাই যে আমি কিছু করতে পারবো। করোনার প্রকোপের কারণে সবার ইনকাম কমতেছে, যে কারণে আমার বাবারও সেম ইনকাম কমতেছে দুবাইতে, উনি থাকলে ইনকাম সোর্স কমতেছে। কিন্তু আমার তো ভার্সিটি খরচ, যেটা আমাকে মাস্ট বি পেড করা লাগতেছে প্রতি 4 মান্থ, 4 মাস পর আমাকে পে করা লাগতেছে, এটা ইনস্টলমেন্ট দেওয়া লাগতেছে, যে কারণে একটু সমস্যা পড়তেছি ধীরে ধীরে। ফ্যামিলি চলাচল লিমিটেড হয়ে যাচ্ছে ধীরে ধীরে। একদিন রাত্রে রোহেল ভাইয়ের সাথে কথা বলা অবস্থায় উনি আমারও বললো যে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলেন, হি উইল সাপোর্ট মি। ওকে, দেন আমি এই সাহসের পরের দিন একটা ইনভার্টার কিনে নিয়ে আসলাম। যে আমি ইনভার্টার দিয়ে, আমার সৌরবিদ্যুৎ ছোটো ছিল, তো সৌরবিদ্যুতের ছাড় দিলে 1-2 ঘন্টা সার্ভিস দিলে আমি শিওর 1-2 ঘন্টা সৌরবিদ্যুৎ, 2 ঘন্টা সার্ভিসে চলবে, আর বাজার থেকে 2 ঘন্টার জন্য চার্জ করলাম। মোটামুটি আমি ডেতে 6 ঘন্টা ইউজ করতে পারবো ল্যাপটপ। ওকে, আমার একটা প্ল্যান করে ছিলাম। এরপরে রোহিল ভাইদের সাথে কথা হচ্ছিল, ওনারা আমার হাতে যাবে, ওকে, আমার বাড়িতে এলাকায় ঘুরতে যাবে, নিজুম দ্বীপ। তো এই কিছুদিন পর উনি মির ভাই সহ 4 জন হাতে ঘুরতে যায়। ঘুরে ওনারা আসার সময় আমার অ্যাকাউন্টটা ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে দিয়ে আসে। এবার আমি একটা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলি আমার নামে। ওনারা আসার পরে অ্যাকাউন্ট খোলার 2 দিন পরে একটা টেকনিক্যাল ইস্যুর কারণে আমার অ্যাকাউন্ট পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যায়। আই গট শকড হোয়েন আই স মাই অ্যাকাউন্ট গট ব্যান। আমি রোহিল ভাইকে জানালাম যে ভাই এমনি ওর অ্যাকাউন্ট তো ব্যান। তো রোহিল ভাই আমাকে সাহস দিল, ডোন্ট ওয়ারি, আমাদের একটা সলিউশন আছে, আপনি আপনার অন্য কোনো ফ্রেন্ডের নামে অ্যাকাউন্ট খুলেন। দেন আই ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্ট, আমার ফ্রেন্ড আইডেন্টি ইউজ করে একটা অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার পরে খোলার 2-3 দিনের ভিতরে একটা কাজ পাই আমি, যেটা হচ্ছে মেলওয়্যার রিমুভ 100 USD, যেটা আসলে অনেক দাম ছিল, কিন্তু সে আমার অফার করে যে আপনি যদি একটা 100-তে করে দেন আপনাকে আমি পরবর্তীতে বড় একটা কাজ দিব। আচ্ছা, এই অফার আমি কাজটা করি, ম্যানুয়ালি কাজটা শেষ করি, করার পরে কাজ ওকে আপনার সাবমিট করি। সাবমিট করার পরে আপওয়ার্ক হয় কি, একটা কাজ করার পরে ভেরিফিকেশন আসে। তো ওরা ভেরিফিকেশন আসছে, জুম কল আসছে, জুম মিটিং আসছে। এখন অ্যাকাউন্ট তো আমার ফ্রেন্ডের নামে, ভেরিফাইটা তারাই করতে হবে। যখন ভেরিফাইতে আসছে, তাকে অ্যাকাউন্ট রিগার্ডিং প্রশ্ন করছে যে অ্যাকাউন্ট সম্পর্কে, প্রোফাইল ডিসক্রিপশন, প্রোফাইলের নেম, কোন ইমেল ইউজ করছি, এগুলো জিজ্ঞেস করছে। সে তো কিছু বলতে পারে নাই। অ্যাজ উইল আমার অ্যাকাউন্ট আবার ব্যান। তখন আমি আর ডিপ্রেস হই নাই, সমস্যা না, আমি বুঝতেছি এরকম হবে। এবার কি করছি, 100 USD কাজ করছি, এটা উইথড্র করার সুযোগ ছিল আমার। ওকে, এটা উইথড্র করলাম, আমি আবার একটা অ্যাকাউন্ট করলাম, আমার আরেকটা ফ্রেন্ড আইডেন্টি ইউজ করছি। আইডেন্টি ইউজ করার এবং অ্যাকাউন্টটা খোলার 2-1 দিনতে একটা কাজ পাই আমি, যেটা হচ্ছে যে একটা পরীক্ষা দিতে হবে, সাইবার সিকিউরিটি রিলেটেড কাইন্ড অফ MCQ। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। তখন আমার পরীক্ষা বিষয়ে কোনো জ্ঞান নাই, আমি আর রোহিল ভাই কী পরীক্ষা দেবো জানি না, জাস্ট কাজ নিয়ে নিয়েছি। এরপর ওরা পরীক্ষার প্রশ্ন দিল, আমরা গুগল করে প্রত্যেকটা প্রশ্ন আনসার করছি ওকে। এটা ছিল আমাদের জন্য, গুগল আমাকে হেল্প করছে। আমরা আনসার করলাম, আনসার করার পরে আবার ভেরিফিকেশন আসছে। এবার আমি জানি যে ওরা কী কী প্রশ্ন করবে। আমি প্রত্যেকটা প্রশ্ন লিখছি এবং আবার আনসারও লিখছি। আমার ওভার কনফিডেন্স ছিল এটা বাইরে কোনো কোশ্চেন করতে পারবে না আপওয়ার্ক আমাকে। করে নোট পেডে দিলাম, ফ্রেন্ডকে বসাই দিলাম, জুম মিটিং আসবে এই আশায়, কিন্তু না, এবার আর জুম মিটিং আসে নাই, ভিজুয়াল ভেরিফিকেশন করছে ওরা, জাস্ট একটা সেলফি নিছে ওর। আচ্ছা, এবার এখন ভেরিফাই হওয়ার পরে আমি এখন একটু রিল্যাক্স যে এবার কাজ করা যাবে, আলহামদুলিল্লাহ, আর তো কোনো সমস্যা নেই। দেন এই দ্বিতীয় কাজ যেটা পাই খুব সহসায়, সেটা হচ্ছে পেনিট্রেশন টেস্ট। ওনার 3টা ডোমেন ছিল, আমাকে আওয়ারলি $10 হায়ার করছে। তো আমি মোটামুটি আমার সেকেন্ড কাজ খুব মনোযোগ সহকারে কাজ করতেছি। কাজ করে প্রায় 30 ঘন্টা কাজ করছি আমি $10। 30 ঘন্টা কাজ করছি। আমি আরও কাজ করতে পারতাম, কিন্তু 30 ঘন্টা করার পর আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে বলা যায়। মানে আর তখন এলাকায় করোনা, ঢাকাতে এসে একটা ল্যাপটপ নিব সে অবস্থান নাই, বা আব্বু যে ওইভাবে এখন সাপোর্ট দিয়ে ল্যাপটপ কিনে দিবে সেই অবস্থানও নাই। আমি এলাকা থেকে একটা পুরাতন ল্যাপটপ কিনি আবার। আচ্ছা,
20,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনে, ল্যাপটপ কেনার পরে এই কাজটা মোটামুটি আসি এখানে কথাবার্তা বলে ইন করছি আমি এই কাজটা। ওকে, সো আপনি এখন এটা কত সালের গল্প বলছেন আপনি? আমি আপনাকে বলতেছি 2021 থেকে 2023 পর্যন্ত। আচ্ছা, এখন আপনার ইনকাম রেভিনিউ কত? আমার রেভিনিউ যদি 3 বছরে ধরেন, মোট 3 বছরে আমার ইনকাম হচ্ছে 80 লাখ প্লাস। 80 লাখ প্লাস? 80 লাখ প্লাস 3 বছরে আপনি 80 লাখ প্লাস ইনকাম করেছেন? 80 লাখ প্লাস ইনকাম করেছি। আমার 80 লাখ প্লাসের মধ্যে ধরেন আমি 30 লাখ টাকা প্লাস দিয়ে আমি বাড়ি তৈরি করছি। ওরে বাবা! তারপর এই মুহূর্তে আমি 10 লাখ টাকার প্রোডাক্ট ইউজ করতেছি। প্রোডাক্ট বলতে? আমার বাইক, ও আমার ম্যাক, আমার অ্যাপেল ফোন সব মিলিয়ে ধরেন মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, আরো এক্সট্রা 2টা ল্যাপটপ, সব মিলে শুধু 10 লাখ টাকার আপনি ইউজ একাই কাজ করেন নাকি আপনার সাথে কেউ আছে? আমি হচ্ছে একাই কাজ করি আমরা, তবে কোনো সাপোর্ট প্রয়োজন হলে রোহেল ভাই আছে, মির ভাই আছে, আমরা টিমলি সাপোর্ট নিই, তবে কাজটা একাই করি। ওয়াও! এই মুহূর্তে আপনার রেগুলার ক্লায়েন্ট কজন? এই মুহূর্তে আমার রেগুলার ক্লায়েন্ট 3 জন আছে। একজন বাংলাদেশি ক্লায়েন্ট ইউএস থাকে, আর একজন থাইল্যান্ড থাকে, আর একজন এমনি ইউএস এর ক্লায়েন্ট। আপনার মান্থলি ইনকাম কত এখন অন এভারেজ? আপনি যদি মান্থলি ইনকাম ধরেন তাহলে হচ্ছে যে আপওয়ার্কের যে বর্তমান অবস্থা খুবই ট্র্যাজেডি একটা অবস্থা বলা যায়। তো আমরা যদি ওই গড় হিসাব করেন আমার মান্থলি 1 লাখ প্লাস বললেও কম হয়ে যাচ্ছে। কেন? তা আপনি 3 বছরে যদি 80 লাখ টাকা ইনকাম... আপনি যদি 3 বছরে 36 মাস ধরেন তাহলে আমার 36 লাখ টাকা হওয়ার কথা 3 বছরে, আরো বেশি হয়েছে, আমি সেটা বলতেছি। ওকে, মানে কোন কোন মাসে এটা দেখা যায় কোন মাসে ইনকাম থাকে না, কোন মাসে আমি এক মাসে 10 লাখের বেশি হিট করছি। কোন মাসে এটাও হয়েছে? হ্যাঁ, 10 লাখের বেশি হিট করছি আমার ইনকাম। সো আপনি স্টুডেন্ট রাইট নাও? আমি রাইট নাও হ্যাঁ স্টুডেন্ট, আমার বিএসসি লাস্ট সেমিস্টার ইস্টার্ন ইউনিভার্সিটিতে। সো ফিউচার প্ল্যান কি আপনার? আমার ফিউচার প্ল্যান হচ্ছে বিজনেস করা। বিজনেস করবেন আপনি? হ্যাঁ। তার মানে আপনি যে শিক্ষণের বিজ্ঞাপনটা দেখেছিলেন সেটা দেখে আপনার কাজ হয়েছে? হ্যাঁ, এই জন্য আমি ওদের ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটা পাই, ওইখান থেকে আমার এখানে ফিরে আসা। আপনার এই বক্তব্য শুনে যদি অনেকেই আপনাকে গালমন্দ করে, আবার অনেকেই বলে যে এসব মিথ্যা, আবার অনেকে এরকম করে, কিন্তু হ্যাঁ এরকম করে, আবার এখানে শিক্ষণে গিয়ে ভালো সার্ভিস পায়নি এরকম কথাবার্তা বলে আমাকে অনেকে মেইলও করেছে, তাদের জন্য কি বলবেন আপনি? তাদের জন্য বলবো যে আপনি হয়তো ভুল আসছেন, বা হচ্ছে যে অনেকে গালমন্দ করতেছে, এটা না হওয়ার সম্ভাবনা বেশি, যে 80 লাখ টাকা ডাজন পথে। তো আপনি একটা জিনিস দেখেন, ভাইয়ের যে পোস্ট বা উনি যে ইনকাম করে ওনারও অনেকে গালমন্দ করতেছে। হ্যাঁ, আচ্ছা, ওনার কমেন্টও দেখবেন যে গালমন্দ ভরপুর। এখন যারা হচ্ছে এই বিষয়ে জানে তারা মোটামুটি 100% বিশ্বাস না, করে। কিন্তু আপনি যে 2 ঘন্টা করে যে ইলেকট্রিসিটি ছিল না, বাসায় গিয়ে যে পরিশ্রম করছেন, এই রকম পরিশ্রম না করলে কি আসলে রেজাল্ট আসতো? না, এটা কখনো সম্ভব না এরকম পরিশ্রম না করলে। আমি তো ইলেকট্রিসিটি ছিল না আমার, যদি এখন আমার এলাকায় ইলেকট্রিসিটি ছিল আছে, তখন আমার ইলেকট্রিসিটি ছিল না। আমার শুধু সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত ইলেকট্রিসিটি, তাও বাজার জেনারেটর চলে, ওইটার উপর পুরো নির্ভর ছিলাম আমি। আরো একটা কেস দেখবো এখন। থ্যাংক ইউ সো মাচ আপনার এখানে আসার জন্য। তার মানে আপনি সাজেস্ট করতে পারেন যে শিক্ষণ থেকে আপনাকে যতটুকু শিখিয়েছিল সেটা প্রপার শেখানো ছিল কিনা? ইয়েস, 100%। ঈশ্বর আমাকে সাপোর্ট দিয়েছে যথেষ্ট পরিমাণ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি পরের গেস্টের কাছে। আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান। জিল্লুর রহমান, আপনি বয়স কত এখন? বয়স আমার 35 বছর। 35 বছর। আপনার জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা হচ্ছে নওগাঁতে, বর্তমানে থাকেন বগুড়াতে? বেড়ে ওঠা বগুড়াতে, বর্তমানে থাকি কুমিল্লাতে। কুমিল্লাতে, ওকে। জি। তো জিল্লু ভাই, ঘটনাটা কি বলেন তো আমাকে একটু। মানে আমার এসএসসির আগেই বাবা মারা যায়, এরপরে অনেক স্ট্রাগল করে, যাই হোক আল্লাহ রহমত, অশেষ রহমত, সবার একটা সাপোর্টের মধ্যে দিয়ে অনার্স মাস্টার শেষ করতে পারছি আর কি। প্রাইমারি স্কুলে জয়েন করি 2016 সালের জানুয়ারিতে। 16 অক্টোবরে একটা ছেলে হয় আল্লাহ রহমতে। এরপরে 19 সালে আরেকটা ছেলে হয়। প্রাইমারি স্কুলে যে জবটা করছি এটা দিয়ে সংসার চালানো অনেক টাফ হয়ে যাচ্ছিল আর কি। একদিনের কথা আমি শেয়ার করব। আমার ছেলেটা আমাকে বলছিল যে বাবা আমার জন্য একটু আপেল নিয়ে এসো। আমি বলছি আচ্ছা ঠিক আছে বাবা, আমি নিয়ে আসবো আসার সময়। এটা মাসের হয়তো 22-24 তারিখের দিকে আর কি। বাট আমি আসলে টাকা পয়সা ওইভাবে নাই, আনতে পারি নাই। ভেবেছি ছোটো মানুষ, সকালে বলছে বিকেলে হয়তো ভুলে যাবে। হ্যাঁ, বাট যাওয়ার পরে যখন আমাকে জিজ্ঞেস করছে বাবা আপেল কোথায়, বলছি বাবা দোকান তো বন্ধ ছিল, আনতে পারি নাই। এটা কিন্তু ভাই আমি পেইনফুল। কি যে বলেন, এটা না পেইনফুল করেছি ভাই আমি। এটা যেটা হচ্ছে কি, যদি পকেটে টাকা থাকার পরে বাবা ভুলে যেত তাহলে এটা পেইনফুল হতো না, কিন্তু পকেটে টাকা ছিল না এবং যে কারণেই সে ভুলতে চেয়েছে কিন্তু ভুলতে পারেনি, এটা খুব পেইনফুল। কোনো বাবাই এই সিচুয়েশনে না পড়ুক। তখন আমি ভাবছিলাম যে আসলে ইনকাম জেনারেট করার জন্য আসলে কিছু একটা করা দরকার। এর জন্য কিছু টিউশনের কথা আমার যে সারাউন্ডিংস যারা আছে তাদেরকে বলে রাখছি যে ভাই আমার একটা টিউশনি দিও, এই সেই এইগুলো। তারা আমাকে বলছে যে ঠিক আছে তোমাকে হেল্প করবো। এরপরে 2020 সালে যখন করোনা এফেক্ট, কোভিড আসলো, স্কুল তো বন্ধ, বাসায় বসে বসে থাকছি, ইউটিউবে অনেক দেখছি, ভিডিও দেখছি। তারপরে আপনার এখানে এই শোয়ের একটা ভিডিও আসলো, শিক্ষণের একটা কোর্স করানো হয়,
আচ্ছা, কত সালের দিকে দেখেছেন এটা হচ্ছে 20 সালের মার্চের দিকে ওকে একটা শো এসেছিল মেবি, তখন দেখেছি যে ইশিখন নামের একটা প্রতিষ্ঠান আছে যারা কিনা কোর্স করে। আপনার অনুষ্ঠান আগে থেকে দেখা হয়, আপনার প্রতি একটা আলাদা রকম রেসপেক্ট তো আগে থেকে আছে। তো আপনার এখানে যেহেতু একটা শো আসছে, দ্যাট ইজ আমার কাছে অথেন্টিক মনে হয়েছে। তখন কোর্স ফিটা ছিল 3,500 টাকা। আচ্ছা, 3,500 টাকা কোর্স ফি ছিল। তো আমি ভাবছি যে কোর্সটা করব, কিন্তু 3,500 টাকা তো অনেক টাকা। এত টাকা দিয়ে কোর্স করব, এই টাকা হলে তো আমার বাজার হবে অনেক দিনের। কি কোর্স ছিল এটা? ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স, ডিজিটাল মার্কেটিং এর উপরে। ওকে, ডিজিটাল মার্কেটিং এর কোর্স ছিল। 3,500 টাকা আমার কাছে এ টাকা আসলে অনেক টাকা, আমি করি নাই। অ্যান্ড করোনাতে যখন বাসায় বসে আছি, স্কুল টিস্কুল যাওয়া নাই, তখন দেখা গেল যে কিছু টাকা একটু জমলো। এরপরে জুনের দিকে আপনাদের আর একটা ভিডিও আসলো, তানজিম শাহ কবির নামে একটা ছেলে, ইথিক্যাল হ্যাকার, ওর একটা কোর্স আসলো ক্লাস 5-এ পড়ে যে ছেলেটা। ওর কোর্সটা দেখে আমার মনের মধ্যে মানে খুব আসলো যে নোয়াখালীতে পারে, ওর বাবা সহ আসছিল। জি জি জি, হ্যাঁ, এইসব মানে ছোট ছোট ছেলেপেলেরা যদি মানে ওদের হার্ড ওয়ার্কিং দিয়ে করতে পারে, আমরা কেন নয়? ট্রু। একটু ট্রাই করি না, চেষ্টা করে দেখি। এরপরে যখন কোর্সের জন্য দেখলাম, তখন কোর্স ফি বেড়ে 1,000 বেড়ে গেছে, 3,500 থেকে 4,500 হয়ে গেছে। আর এক বিপদ, এত টাকা তো নেই আমার কাছে। একটু এত টাকা যা কষ্ট করে ভর্তি হলাম। এরপরে আমার পরিচিত কিছু ইয়েরা ছিল, সারাউন্ডিংস আরও কিছু ছিল যারা ফ্রিল্যান্সিংয়ে মোটামুটি আগে থেকে আছে। ওদের সাথে কথাবার্তা বলতাম, ওদের কাছে একটু হেল্প টেল্পের জন্য মানে যেতাম, প্রপার ডিরেকশনটাই দিত। কিন্তু আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা একদম জিরো, আমি আসলে কিচ্ছু বুঝি না। তারা আমাকে বলছে যে আপনাকে মানে কোন নিশ নিয়ে আপনি কাজ করতে চান, সেই নিশের উপর আপনাকে একটা গিগ দিতে হবে। আমি বলছি ও আচ্ছা তাই না, নিশ নিয়ে গিগ দিতে হবে, ও আচ্ছা। নিশ কি জিনিস আমি বুঝি না, গিগ কি জিনিস আমি বুঝি না। নিশ মানে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করতে চান, এটা হচ্ছে নিশ, এটাকে বলা হচ্ছে নিশ, মানে কোন বিষয়টার উপরে আপনি এক্সপার্ট, এটাকে বলা হচ্ছে নিশ। আর গিগটা হচ্ছে যে আপনি কি কাজ করেন সেটার কি একটা মানে ওভারভিউ, এটা হচ্ছে গিগ। এটা আমি কিচ্ছু বুঝি না, বাট আমি এটা তাদেরকে শো করছি, ও আচ্ছা ঠিক আছে, ভাবটা দেখাচ্ছে যে আমি সবকিছু বুঝি, বাট আসলে আমি কিচ্ছুই জানি না। অ্যান্ড ডিজিটাল মার্কেটিংটা আসলে কি জিনিস এটাও আমি ওইভাবে বুঝি না। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু অনার্স মাস্টার্সটা হচ্ছে মার্কেটিংয়ে, সো আমি ধরে নিয়েছি যে এটা হয়তো মার্কেটিং রিলেটেড হবে, আমার সাবজেক্ট রিলেটেড হবে। দ্যাটস ওয়াই আমি ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হয়েছি। ওকে, আপওয়ার্কে বিট করতে হয়, মানে ওনারা হচ্ছে জব পোস্ট করে, তাদের কি রিকোয়ারমেন্ট এগুলো সমস্ত কিছু জানি, একটা জব পোস্ট করে, সেখানে আমরা অ্যাপ্লাই করি, বিট করা বলে আর কি এটাকে। আমরা সেখানে বিট করি। তো একদম বেছে বেছে যেই কাজগুলো আমি একদম ভালো পারবো, এই কাজগুলোতে আমি বিট করতাম। মানে প্রথম অবস্থায় তারা কিছু কানেক্ট ফ্রি দেয়, মানে বিট করতে গেলে আবার কানেক্ট লাগে, আপওয়ার্কে একটা ক্রেডিট লাগে। তো এটা যেন শেষ না হয়, এটা মাথায় রেখে একদম যে কাজগুলো ভালো পারবো সেই কাজগুলো আমি বিট করতাম। এরকম কয়েকটা বিট করার পরে ডিসেম্বরের 4 তারিখে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করি, 8 তারিখে আমি প্রথম কাজ পাই। ওকে, ডিসেম্বরের 8 তারিখে প্রথম কাজ। কত সালে? 2022 সালে। 2022 সালে ডিসেম্বরে কাজ পেলেন আপনি? জি জি জি। আর আপনি ইশিখনে জয়েন করেছি 2022 সালের জুনে জয়েন করে আপনি ডিসেম্বরে কাজ পেয়ে গেলেন 6 মাসের মধ্যে? জি জি জি। ওকে, দেখা যায় কন্টিনিউ করেছে কিনা। তারপর জি, এরপরে যে প্রথম কাজটা পেলাম 12 বা 13 তারিখে গিয়ে আরও একটা কাজ পেলাম। আমি আমার বন্ধুদেরকে বলে রাখছিলাম যে জানুয়ারি থেকে 2023 সালের জানুয়ারি থেকে আমাকে একটু কিছু টিউশনি দিও, আমি আসলে চলতে পারি না, তো একটু চলতে হবে। তো যাই হোক, ডিসেম্বর থেকে যখন কাজ করছি, মোটামুটি ডিসেম্বর শেষে আমি হিসাব করে দেখলাম যে আমার 50,000 প্লাস ইনকাম হয়ে গেছে প্রথম মাসেই। আলহামদুলিল্লাহ 50,000 প্লাস ইনকাম হয়ে গেছে। এই দুইটা ক্লায়েন্ট আমার কন্টিনিউ করছে, এর মাঝে আরও 2-1টা আসছে, ছোট ছোট কাজ করছি আর কি। এখনো পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করছে, উনি এখনো আছেন। এর মধ্যে আরও কিছু ক্লায়েন্ট পাচ্ছি। 2022-এর জানুয়ারিতে গিয়ে আমি হিসাব করে দেখলাম আমার ইনকাম অলমোস্ট 88,000 টাকা, 88,000 টাকা ইনকাম হয়েছে। তো যেসব বন্ধুদেরকে প্রাইভেটের কথা বলছিলাম, টিউশনের কথা বলছিলাম, তাদেরকে বললাম যে বন্ধু আর দরকার নাই টিউশনি, আর করাবো না। এরপরে আমার লাইফের টার্নটা হচ্ছে ফেব্রুয়ারিতে। আমার যে প্রথম ক্লায়েন্ট, উনি আমার সাথে কাজ করে এতটাই স্যাটিসফাইড যে উনি আমার জন্য মানে রেফার করলেন আরও কয়েকজনের কাছে, যে মানে তাদেরও এই সেম সার্ভিসগুলো দরকার। তখন উনি তাদের কাছে আমাকে রেফার করলেন যে জিল্লুর ইজ ডুইং মাই জব, হি ইজ অসম।
লাইক দিস। অ্যান্ড তাদেরকে কাছে যখন অফার করলেন তখন দেখা গেল যে ফেব্রুয়ারি মাসে আমি 2,68,000 টাকা আমার ইনকাম হইল। মানে 88,000 থেকে 2,68,000, 2,68,000 জাম্প করলেন, জাম্প করলাম একবারে, মানে ওনার রেফারেন্সের কারণে এটা হইলো আর কি, 2,68,000। এরপরে কন্টিনিউ হচ্ছে 2023-এর মার্চে গিয়ে সর্বোচ্চ ইনকাম কত ছিল একটা মাসে? 3.5 লাখের মতো। 3.5 লাখের মতো। এখন লাস্ট মাসে ইনকাম কত ছিল? লাস্ট মাসে ইনকাম ছিল 2.5 লাখ। এখন কি আপনি চাকরি ছেড়ে দিয়েছেন না চাকরি? চাকরি এখনো কন্টিনিউ করছি। গভর্নমেন্ট জব? না না না, ওইটা গভর্নমেন্টটা ছেড়ে দিয়েছি। গভর্নমেন্টটা ছেড়ে দিয়েছেন? গভর্নমেন্টটা ছেড়ে দিয়েছি। এখন আগে ছিলাম প্রাইমারিতে, এখন আছি কলেজে লেকচারার হিসেবে। কলেজে লেকচারার হিসেবে আছেন? কোন কলেজে আছেন? এটা কুমিল্লাতে একটা কলেজে। ওকে, কুমিল্লা কলেজে আছেন আপনি, এবং পাশাপাশি হচ্ছে আপনি মাসে এখন 2-2.5 লাখ টাকা ইনকাম করেন অন অ্যান এভারেজ। অন অ্যান এভারেজ একাই কাজ করেন? আমি একাই কাজ করি। ওকে, আমি দুইটা বিষয়ে পরামর্শ চাই। একটা হচ্ছে যে শিখনে আপনি যে শিখলেন সেই শেখাতেই কাজ হয়েছে কিনা। হ্যাঁ, সেই শেখা তো একটা বেসিক তারা দিয়েছে, এবং পাশাপাশি আপনাকে অনেক জায়গা থেকে এটা নলেজ নিতেই হবে অবশ্যই। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই শুনে এটা বলে যে এগুলো ভুয়া, এগুলাতে বিশ্বাস করতে হয় না। নিশ্চয়ই আপনার সমসাময়িক অনেকেই এরকম বলেছে, তাদের জন্য কি বলার আছে? না, শিখন আমাকে কোর্সে তো শিখিয়েছেই, এবং যখন আমি মার্কেট প্লেসে একটা ঘটনা বলতে চাই যে আমি কাজ করতে গিয়ে মানে পারছিলাম না, বাট তখনই শিখনের যে সাপোর্ট টিম আছে তাদের কাছে নক করি, এবং তারা আমাকে যথেষ্ট হেল্প করে। ওকে, এটা আমি পাই, শিখন থেকে পাই। ওকে, বাট যারা এই যে একটুতে হতাশ হয়ে যায়, পরিশ্রম করতে চায় না, ড্রাইভ করে সেই ফ্রুটস চায়, না না, এইটা আসলে সম্ভব না। আপনাকে এটা মানে আমার যে স্ট্রাগলটা ফেব্রুয়ারি মার্চ যে আমি স্ট্রাগলটা করেছি, এটার একটু বলতে চাই। সেটা হচ্ছে তখন আমার স্কুল কন্টিনিউ, সকালবেলা স্কুলে যাচ্ছি, সারাদিন বাচ্চাদের সাথে সময় দিচ্ছি, এরপরে যখন আসছি ফিরছি, তারপরে আমি যখন বসছি রাত 3টা 3:30 পর্যন্ত কাজ করছি, এবং 2 মাসে আমার ওজন কমে গেছে অলমোস্ট 12 কেজি, বিকজ অফ আমার ঘুম হইতো না। 2:30-3টা পর্যন্ত আমি রাত জাগছি, সকালবেলা উঠে গিয়ে স্কুল করছি। অ্যান্ড স্ট্রাগলটা আসলে ওই লেভেলে না হলে, স্ট্রাগল যারা করতে পারবেন না, আর প্রথম কথা হচ্ছে যারা আসলে ব্লেম করতে ভালোবাসেন যে আমি একটা কোনো কিছুতে সফল হলাম না, এটা শুধুমাত্র শিখন না, মানে এই প্রজেক্টটা না, যে কোনো ক্ষেত্রে লাইফে আমি বলি, যদি মনে করেন যে ব্লেম করতে পছন্দ করেন যে আমার এই অসফলতার জন্য অমুক দায়ী, তাদের জন্য আসলে এই ভিডিওটা না। কারণটা হচ্ছে যে দেখুন, হ্যাঁ, 100 জন চেষ্টা করে হয়তো 10 জন সফল হয়, 15 জন সফল হয়, বা 20 জন সফল হয়, 80% হয়তো ফেল করে। আমরা 80% গল্প এখানে নিয়ে আসি না। পৃথিবীতে কোথাও বিফল যারা হয় তাদের গল্প নাই, সফলতাদের গল্পই আছে। এখন কথা হচ্ছে যে কেউ হয়তো খুব অল্প সময়ে সফল হয়, কেউ হয়তো দেরিতে সফল হয়, এবং আমরা ছোটোবেলায় যেটা শিখে এসেছি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। সো আপনি পরিশ্রম করলে অ্যাট দ্য এন্ডে গিয়ে আপনি সফল হবেনই হবেন, এটাই হচ্ছে মূল কথা। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনারা দেখবেন যে এই শিখন আমার সঙ্গে জড়িয়ে আছে প্রায় 3 বছরের মতো সময় ধরে। সো আমি প্রথম 2-3টা বিজ্ঞাপন করেছিলাম, সেই 2-3টা বিজ্ঞাপনের রেজাল্টগুলো আমি এখানে চেষ্টা করছি। ডেসপারেটলি আপনারা যদি কেউ যদি বলতে পারেন যে আমি 2 মাস 3 মাস শিখেছি এবং আমার কোনো গাফলতি ছিল না, কিন্তু দিন শেষে আমি মার্কেটে গিয়ে ভালো করতে পারিনি, ডেফিনেটলি এটা আপনারই ফল্ট আমি বলবো। কারণ আপনি ভালো করতে পারেননি কেন? নিশ্চয়ই আপনার সেই ফল্টগুলো খুঁজে বের করতে হবে। যদি জানার জায়গা থেকে, শেখার জায়গা থেকে কোনো ঘাটতি থেকে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি ওই জায়গাগুলোকে অনেক বেশি শার্প করুন। আর ফ্রিল্যান্সিংয়ে শুধু না, অন্যান্য যে কোনো জায়গা থেকে আয় করার জন্য আমার কাছে মনে হয় যে পরিশ্রম এবং নলেজের কোনো বিকল্প নাই। তবে ডেফিনেটলি এটা একটা অসাধারণ জায়গা, কারণ 2 লাখ টাকা প্রাইমারি স্কুলের একজন টিচারের ইনকাম করতে গেলে এটা কতদিন সময় লাগতো এটা আপনি চিন্তা করে দেখেন। সেটা উনি 1 মাসে করেছে। হ্যাঁ, সো এবং সেটা ওই আলাদিনের চেরাগের মতো না, ডেফিনেটলি ওনার স্কিল দিয়ে এবং পরিশ্রম দিয়ে আপনি ফ্রিল্যান্সিংটা শেখেন, এটা কাজে লাগবে। এমনও হতে পারে যে এই ফ্রিল্যান্সিংই ভবিষ্যতে আপনার মেইন স্ট্রিম জব হবে। হ্যাঁ, কজ আমিও দিন শেষে আমিও কিন্তু এক ধরনের ফ্রিল্যান্সার। আমি ওই মেইন স্ট্রিম কর্পোরেট জব থেকে বের হয়ে এসে আমি ইউটিউবের সময় দিই, ফেসবুকের সময় দিই, এবং এগুলোই আমার এখন মেইন স্ট্রিম জব। সো ডেফিনেটলি দিন শেষে মানি টক্স, এবং আপনার যদি দেখেন আপনি যে এখান থেকে ভালো রেভিনিউ আসছে, সুতরাং আপনি কেন সময় নষ্ট করবেন, তাই না? সো এই ছিল, আমি টোটাল আজকে 5টা গেস্টকে এখানে উপস্থাপন করেছি, এবং যাদের গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, কেউ কম আয় করছেন, কেউ বেশি আয় করছেন, এবং কারো ভলিউমটা লার্জ কম্পারেটিভলি, কারো ভলিউমটা স্মল, কিন্তু সবাই সবার জায়গা থেকে পরিশ্রম দিয়ে বিষয়গুলোকে অর্জন করে নিয়েছেন। আপনার জন্য শুভকামনা থাকছে। আর এই শিখন থেকে যদি আপনি শিখতে চান, এই ব্র্যান্ডটাকে আমি ডেফিনেটলি প্রমোট করি। সো সেখানে আপনারা যেটা করবেন, এই ভিডিওর ইউটিউবে দেখে থাকলে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে লিঙ্কস দেওয়া আছে,
আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন, ফেসবুকের টাইটেলের লিঙ্ক দেওয়া আছে। আর লিঙ্ক যদি আপনি নাও পেয়ে থাকেন, ইশিকন নামে আপনি সার্চ দিন, তাহলে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। সো ওখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। বেস্ট অফ লাক। এমনও হতে পারে যে এই ভিডিও দেখে